নমস্কার। আমাদের আজকের গল্প রাতের ট্রেন। লিখেছেন অমিত দেবনাথ। শুরু হচ্ছে আজকের গল্প রাতের ট্রেন। রাতের ট্রেন রহস্যময়। না, কোনো হেঁয়ালি পাকানোর জন্য কথাগুলো বলছি না। রাতের ট্রেন সত্যিই রহস্যময়, বিশেষত যদি সেটা লাস্ট ট্রেন হয়। যে কোনো লাইনে দিনের শেষ ট্রেনটির কিছু বিশেষত্ব থাকে। শেষ ট্রেনে যাত্রী সংখ্যা থাকে খুবই কম। গাড়ি যত প্রান্তিক স্টেশনের দিকে যায়, যাত্রীর সংখ্যা তত কমতে থাকে। গাড়ি চলে অতি দ্রুত বেগে, যেন ওর গন্তব্যে পৌঁছানোর খুব তাড়া আছে। নির্দিষ্ট স্টেশনে ট্রেন দাঁড়ায় মাত্র কয়েক সেকেন্ডের জন্য। আলো আঁধারি ভরা প্ল্যাটফর্মে দু একজন যাত্রী নিঃশব্দে নেমে এদিক ওদিক মিলিয়ে যায়। কোনো বড় জংশন হলে ক্বচিৎ শোনা যায় চাওয়ালার অনুচ্চ গলার হাঁক। দেখতে না দেখতে ট্রেন থেমে দেয় গভীর হর্ন বাজিয়ে। খটাস খট শব্দে প্ল্যাটফর্ম কাঁপিয়ে রওনা দেয় পরের স্টেশনের দিকে। ট্রেনের তীব্র গতিতে দুলতে থাকে কামরা। সেই ঝাঁকুনিতে কামরার হাতলগুলো ছন্দবদ্ধভাবে দুলতে থাকে। কখনো বা পরস্পরের সঙ্গে ধাক্কা খেয়ে কর্কশ ধাতব আওয়াজ তোলে। কামরার আলো হঠাৎই নিভে যায়, পরক্ষণেই আবার জ্বলে ওঠে। খোলা জানালা দরজা দিয়ে ফাঁকা কামরায় হু করে হাওয়া ঢোকে, অদ্ভুত হাহাকারের ধ্বনি তুলে। অন্ধকার রেলপথের বুক চিরে হেডলাইট জেলে ছুটে যায় শেষ ট্রেন। দু এক পাশে ঘুমন্ত গ্রাম বা আধা শহরকে পিছনে ফেলে রেখে। রাতের ট্রেন সত্যি রহস্যময়। আর এই রাতের ট্রেনে সম্প্রতি এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়েছিলাম আমি। সে ঘটনাই বলছি। অফিসের কাজে কৃষ্ণনগর যেতে হয়েছিল। সকালেই গিয়েছিলাম, কিন্তু সারাদিন ধরে এখানে ওখানে টই টই করে ঘুরে সব কাজ সেরে উঠতে উঠতে রাত 8:30 বেজে গেল। বাস ধরে স্টেশন এসে টিকিট কেটে ঊর্ধ্বশ্বাসে প্ল্যাটফর্মে ঢুকে দেখলাম নাকের ডগা দিয়ে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে। দৌড়েও ট্রেনটা ধরতে পারলাম না। পরের ট্রেন ছাড়বে সেই 10:40-এ, লাস্ট ট্রেন। কি আর করা, বসে রইলাম প্ল্যাটফর্মে। একটু পরে ঝমঝম করে আপ ট্রেনটা ঢুকল। হুড়মুড় করে যাত্রীরা নেমে এলো ট্রেন থেকে। কয়েক মিনিট সরগরম হয়ে রইল স্টেশনটা যাত্রী আর হকারের কলরবে। তারপর নিঝুম হয়ে গেল। এই ট্রেনটাই ডাউনে যাবে। আমার মতো 2-4 জন যাত্রী ছিল, তারা যে যার মতো উঠে পড়ল ট্রেন। আমিও উঠে পড়লাম একটা কামরায়। একটা জানলার ধার বেছে নিয়ে বসে পড়লাম। তারপর গোটা কামরাটা ঘুরে দেখলাম আমি ছাড়া আর কেউ নেই। একটু অস্বস্তি হচ্ছিল অবশ্য। ফাঁকা কামরা, যথেষ্ট রাত হয়েছে। হয়তো ট্রেন ছাড়ার মুহূর্তেই লাফিয়ে উঠবে জনা কয়েক, হাতে উদ্ধত রিভলভার অথবা উন্মুক্ত ছুরি। আমার সর্বস্ব নিয়ে পালাবে, হয়তো আমাকে জখম করেই। যদিও আমার কাছে টাকা পয়সা তেমন কিছু নেই, কিন্তু ল্যাপটপটা রয়েছে। আমার মোবাইলটাও যথেষ্ট দামি। যে কোনো অস্বস্তি কাটানোর মোক্ষম দাওয়াই হচ্ছে ব্যাপারটাকে ভুলে থাকা। তাই আমিও ব্রিফকেসটা খুলে কাগজপত্রগুলো বের করে আজকের কাজের জরুরি তথ্যগুলো ল্যাপটপে এন্ট্রি করে নিচ্ছিলাম। কাগজপত্রগুলো ঘাঁটতে গিয়ে আচমকা খেয়াল হলো একটা হিসেব
বেশ কিছুটা গরমিল রয়ে গিয়েছে। একবার দেখেও কিছুতেই বুঝতে পারছিলাম না ভুলটা ঠিক কোথায় হচ্ছে, অথচ অনেক টাকার অর্ডার। এই গন্ডগোল হলে কোম্পানির অনেক টাকা ক্ষতি হয়ে যাবে, সেই সঙ্গে বদনামও। আমার চাকরিটাও হয়তো সুরক্ষিত থাকবে না। ওদিকে মনোযোগ দিতে গিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে খেয়ালই করিনি কখন ট্রেন ছেড়ে দিয়েছে। আচমকা ব্রেক কষে ট্রেনটা দাঁড়াতেই আমি তাকিয়ে দেখলাম সেই বাদকুল্লা স্টেশনে এসে দাঁড়িয়েছে। কামরায় আমার মুখোমুখি বসে আছে একটি লোক। বেশ অবাক হয়েছিল, বলতে কি অবাক হয়েছিলাম লোকটাকে এতক্ষণ খেয়াল করিনি ভেবে। লোকটা না বলে অবশ্য ভদ্রলোক বলা উচিত। রীতিমতো ভালো পোশাক আশাক পরা, ছোট একটা পিঠ ব্যাগ কোলের ওপর রাখা ভদ্রলোক তাকিয়েছেন আমার দিকে। চোখে চোখ পড়তেই বললেন, হিসেবটা মিলছে না বুঝি? হকচকিয়ে গেলাম। তারপর বললাম, হ্যাঁ, তা আপনি জানলেন কি করে? আপনি ক্যালকুলেটর নিয়ে যেভাবে তেড়ে একই সংখ্যাগুলো নিয়ে জমিও গুণ ভাগ করে চলেছেন আর মাথা নাড়ছেন, তাতে এটা যে কোনো লোকই বুঝতে পারবে, কঠিন কিছু নয়। আরে তাই তো, নিজের নির্বুদ্ধিতায় নিজেই লজ্জা হলো। ঝটপট কাগজপত্রগুলো ব্রিফকেসে পুরে বললাম, হিসেব টিসেব পরে যাবে ক্ষণ। আপনি আছেন ভালোই হলো, গল্প করতে করতে যাওয়া যাবে। আমি ব্যারাকপুর যাব, আপনি কদ্দূর? ভদ্রলোক উদাস মুখে বাইরে তাকিয়ে রইলেন। আমি বললাম, কোথায় যাবেন বললেন না যে? এবার হাসলেন ভদ্রলোক, বিষণ্ণ হাসি। তারপর বললেন, কোথাও না। কোথাও না মানে? মানে আমার কোথাও যাওয়ার নেই, তাই। তাকিয়ে রইলাম ভদ্রলোকের দিকে। বললাম, ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। কোথাও যাওয়ার নেই তো ট্রেনে উঠেছেন কেন? ট্রেনে উঠিনি, আটকে গিয়েছি। আটকে গিয়েছি? কি বলছেন মশাই, এসব আবোল তাবোল। কে আপনাকে আটকে রেখেছে? সময়। কি বিপদ, পাগল টাগল নয় তো লোকটা? বিনীত গলায় বললাম, সত্যি কিছু বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলবেন? বললেই কি বিশ্বাস করবে? কেন করব না, কি হয়েছে? আমি সময়ের ফাঁকে আটকে গিয়েছি। আমি আসলে ভবিষ্যতের মানুষ, সময়ের হেরফেরে পিছিয়ে এসেছি অতীতে। কথাগুলো শুনে খুব অবাক লাগলো। ভদ্রলোকের বাচনভঙ্গি চমৎকার, তাতে কোথায় যেন একটু বিষাদ মাখানো আছে। চোখের দৃষ্টি গভীর চিন্তামগ্ন। কেমন একটা সন্দেহ হলো। ঝাঁ করে বললাম, আপনি কি লেখেন টেখেন? আগে না। তাহলে বোধহয় খুব সায়েন্স ফিকশন পড়ে। ফিকশন নয়, যা বলছি তা পুরোটাই সত্যি। ট্রেন পায়রাডাঙ্গা স্টেশন ছাড়লো। প্ল্যাটফর্ম শুনশান। আমাদের কামরায় যথারীতি আমরা দুজন। বললাম, যা বলছেন তা পুরোটাই সত্যি? আগে হ্যাঁ। পুরো ব্যাপারটা খুলে বলবেন? ভদ্রলোক খানিকক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আমি একটা যন্ত্র আবিষ্কার করেছি যেটা দিয়ে টাইম ট্রাভেল করা যায়। টাইম মেশিন? বলতে পারেন। আপনি কি বিজ্ঞানী? একটু একটু বিজ্ঞান চর্চা করে থাকি। মেশিনটা কোথায়? ভদ্রলোক কোলের উপর রাখা পিঠ ব্যাগটা খুলে
ভিতর থেকে বের করে আনলেন একটা ছোট্ট নীল রঙের জিনিস। জিনিসটা অদ্ভুত, ভাঁজ করা যায়। এতক্ষণ ভাঁজ করা ছিল বলে এত ছোট লাগছিল। এবার ভাঁজ খুলে ফেলতেই জিনিসটার চেহারা দাঁড়ালো একটা টুপির মতো। এটা মেশিন? হাতে নিয়ে দেখুন না। ভদ্রলোক টুপিটা এগিয়ে দিলেন আমার দিকে। আশ্চর্য হালকা যন্ত্রটা, ভিতরে অসংখ্য সার্কিট আর সূক্ষ্মাতি সূক্ষ্ম তার। মাথায় দিয়ে দেখলাম ওটা আমার মাথায় একদম ফিট হয়ে গেল। খুলে হাতে নিয়ে বললাম, এটা কিসের তৈরি? এক ধরনের ফাইবারের, ধাতু ব্যবহার করিনি, কারণ তাহলে এটা করতে অসুবিধা হতো। বেশ মজা লাগছিল শুনতে। ভদ্রলোককে জানি না, তার কথাগুলো কতখানি বিশ্বাসযোগ্য তাতেও সন্দেহ আছে। তবে গল্পটা উনি ফেঁদেছেন ভালো। একবার প্রায় বলেও ফেলেছিলাম যে টাইম ট্রাভেলের ব্যাপারটাই তো আজগুবি। তারপর হঠাৎ খেয়াল হলো, কবে যেন কাগজে পড়েছিলাম স্টিফেন হকিং বলেছেন টাইম ট্রাভেল করা সম্ভব। বললাম, দেখুন, যদ্দূর জানি টাইম মেশিনের ধারণা প্রথম দিয়েছিলেন এইচ.জি. ওয়েলস, কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত কেউ যন্ত্র আবিষ্কার করতে পেরেছেন বলে শুনিনি। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলেন, বাহ, আপনি তো অনেক খবর রাখেন দেখছি। খুব ভালো লাগলো। আসলে ফোর্থ ডাইমেনশন ব্যাপারটাই খুব গোলমেলে। বহু বিজ্ঞানী নিশ্চয়ই এটা নিয়ে গবেষণা করে যাচ্ছেন, তৈরি করার চেষ্টা চালাচ্ছেন। সৌভাগ্যক্রমে আমি সফল হয়েছি। এটা কাজ করে কিভাবে? এটার গায়ে দেখুন একটা ছোট্ট প্যানেল আছে। প্যানেলটাতে আপনি কোন সময় যেতে চান সেটা টাইপ করে তার 10 সেকেন্ডের ভিতর এটার মাথায় পড়তে হবে। তারপর? ব্যাস, আপনি নির্দিষ্ট সময়ে পৌঁছে যাবেন। কত বছর এগোনো বা পেছনে যাবে? আপাতত 20 বছর সামনে পেছনে করা যাচ্ছে। আসলে যন্ত্রটা একেবারেই প্রাথমিক পর্যায়ে আছে, এখনো অনেক পরীক্ষা নিরীক্ষা বাকি। এটা যে সত্যিই টাইম মেশিন সেটা বুঝবো কি করে? মাথায় পড়ল, আমি যন্ত্রটা চালু করে দিচ্ছি। না না, দরকার নেই, দরকার নেই বাপস। কিন্তু আপনি যে কি আটকে পড়া কথা বলছিলেন? ভদ্রলোকের মুখ করুণ হয়ে গেল। দেখুন, যন্ত্রটি আবিষ্কার করার পর আমি নিজেই এর পরীক্ষা চালিয়েছি। অত্যন্ত গোপন ব্যাপার বলে কোনো বাইরের লোক, এমনকি বাড়ির লোককেও জানতে দিইনি বা তাদের উপর পরীক্ষা চালাইনি। প্রথম বেশ কয়েকবার সফর ঠিকঠাক হয়েছিল, কিন্তু তারপরই যন্ত্রটা বিগড়ে গেল। বিগড়ে গেল? হ্যাঁ, যন্ত্রটা আর এগোতে পারছে না, পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যাচ্ছে? হ্যাঁ, এরকম করেই তো আমি অতীতে চলে এসেছি নিজের সময় থেকে। ট্রেন কল্যাণী ছাড়ল। আমি বললাম, তাহলে যন্ত্রটা সারাচ্ছেন না কেন? কি করে সারাবো? যন্ত্রপাতি কোথায়? কেন, আপনার ল্যাবরেটরি? আমার অবস্থাটা আপনি বুঝতে পারছেন না। নিজের সময়ে পৌঁছতে পারলে তবে না ল্যাবরেটরি ব্যবহার করার প্রশ্ন আসছে। সেখানে তো আমি পৌঁছতেই পারছি না। সেখানে আমার অস্তিত্ব শূন্য হয়ে গেছে। আবার এই সময়েও আমার বাস্তব অস্তিত্ব নেই। আসলে দাঁড়ান দাঁড়ান, কি বলছেন? এখন আপনার বাস্তব অস্তিত্ব নেই? না। আমি বললাম, তাহলে আপনি বাজে কথা বলছেন। আপনার একটা কথাও আমি বিশ্বাস করি না। আপনার অস্তিত্ব না থাকলে আমি আপনাকে দেখছি কি করে? ভদ্রলোক সোজা আমার দিকে তাকালেন, গভীর তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললেন, এর একটাই উত্তর আমার কাছে আছে। সেটা আপনার মনোভূত নাও হতে পারে। কি সেটা?
আমি এতদিন ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমার সমস্যাটা বোঝানোর চেষ্টা করছি, কারো সঙ্গেই আমি যোগাযোগ করতে পারিনি। আজই প্রথম আপনি আমাকে দেখলেন। এর থেকে একটা কথাই মনে হয়, সেটা হলো কি? আপনিও আর আপনার সময় নেই। সময়ের ফাঁকে পড়ে আপনিও পিছিয়ে এসেছেন। কি বলছেন কি? তা কি করে হয়? কি করে সম্ভব জানি না, কিন্তু এছাড়া আর কোনো ব্যাখ্যা নেই, অন্তত আমার কাছে। স্তম্ভিত হয়ে গেলাম কথাটা শুনে। পর মুহূর্তে অনুভব করলাম আমি ঘামছি। জানলার বাইরে ঘুটঘুটে অন্ধকার। রাতের ট্রেন ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। ভদ্রলোকের কথা যদি সত্যি হয়, তবে আমিও কি হারিয়ে যাব আমার জগৎ থেকে? উত্তেজনায় উঠে দাঁড়িয়ে ভদ্রলোকের দিকে তাকিয়েছিলাম। তার দৃষ্টি সোজা আমার দিকে তাকিয়ে থেকেই তিনি তুলে নিলেন টুপিটা। কি যেন বলতে বলতে সেটা এগিয়ে দিলেন আমার দিকে। আমি ধপ করে সিটে বসে পড়লাম। কিছু খেয়াল করার আগেই সব অন্ধকার হয়ে গেল আমার চোখের সামনে। আচমকা একটা ঝাঁকুনি লাগতেই ধড়মড় করে উঠে দাঁড়ালাম। বাইরে তাকিয়ে দেখি ট্রেন ব্যারাকপুর এসে দাঁড়িয়েছে। আমার সামনে কেউ নেই। হুড়মুড় করে লাফিয়ে নামতে নামতেই ট্রেন ছেড়ে দিল। ওহ, আচ্ছা, স্বপ্ন দেখছি, যা হোক। কটা বাজলেও দেখতে গিয়ে দেখলাম ঘড়িটা 10:20 বেজে বন্ধ হয়ে গেছে। তাড়াতাড়ি পা চালাচ্ছিলাম বাড়ির দিকে। রাস্তায় এত রাতেও দোকানপাট খোলা এবং লোকজন রয়েছে দেখে একটু অবাক হচ্ছিলাম। পাড়ার মোড়ে দেখলাম আমার বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে রোজকার মতো। চটপট বাড়িতে ঢুকে হাত মুখ ধোয়ার পর অনেকটা চাঙ্গা লাগলো। খাবার খেয়ে সোজা বিছানায় লম্বা হলাম। ঘুম ভাঙলো পরদিন সকালবেলা দরজায় ধাক্কার শব্দে। ঘুম চোখে দরজা খুলতে মা বললেন, কি রে, এখনো ঘুমোচ্ছিস? তোর না আজ কৃষ্ণনগর যাওয়ার কথা? আজ কৃষ্ণনগর? সে তো আমি গতকালই ঘুরে এসেছি। গতকাল আবার কোথায় কৃষ্ণনগর গেলি তুই? নে, আর দেরি করিস না বাপু। যা, চোখ মুখ ধুয়ে আয়, আমি তোর চা করে আনছি। কি মুশকিল? বলছেন গতকাল কৃষ্ণনগর ঘুরে এসেছি? মা রেগে গিয়ে বললেন, যা খুশি কর বাপু, ঘুমের ঘোর কাটলে পরে যেন আমাকে দেরি হয়ে গেল বলে দোষ দিস না। মা চলে যাচ্ছিলেন। আচমকা আমার কাল রাতের কথাটা মনে পড়ে গেল। মাথাটা ঘুরে গেল বো করে। মাকে ডেকে বললাম, মা শোনো, কি বল? আজ কত তারিখ বলো তো? আজ তো 11, না 12 তারিখ। 12 তারিখ? গতকাল তো 12 তারিখ ছিল, 12ই মার্চ। তোর কি হয়েছে বলতো বাবু? গতকাল তো 11 তারিখ ছিল। আমি ঘরে ঢুকে ঘড়িটা দেখলাম, সেটা আবার চলতে শুরু করেছে। তারিখটা দেখা যাচ্ছে 12। আমি কয়েক মিনিট থম মেরে বসে রইলাম, তারপর উঠে দাঁড়ালাম। মাকে ডেকে বললাম, মা চট করে চা দাও, খাবার রেডি করো, আমি আর একটু পরেই বেরোবো। চটপট অফিসে কাগজপত্র গুছিয়ে নিলাম। আমি রাজা ভৌমিক, AKR কনস্ট্রাকশন কোম্পানির তরুণ সেলস এক্সিকিউটিভ। কাল রাতের রহস্যময় অভিজ্ঞতার সত্যিটা হয়তো কোনোদিনই উদ্ধার করতে পারবো না, তবে একটা জিনিস পারবো, কালকের দিনটা যখন আমার কাছে আবার ফিরে এসেছে, তখন আজ কৃষ্ণনগর গিয়ে কোথাও আমার হিসেবের গণ্ডগোল হবে না। কারণ গণ্ডগোলটা কোথায় হয়েছিল
সেটা আমি ধরতে পেরেছি, এবং আর কোনোদিনই আমি লাস্ট ট্রেন ধরছি না। রাতের ট্রেন রহস্যময়।